২০২৪ সাল মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক বড় ভূমিকম্পের বছর। যখন দামেস্কের মসনদ থেকে বাশার আল আসাদের পতন ঘটল, তখন গোটা বিশ্ব নিশ্চিত ছিল সিরিয়া এবার এক অন্তহীন অন্ধকারের দিকে যাত্রা শুরু করেছে। লিবিয়া বা ইরাকের মতো সিরিয়াও হয়তো খণ্ডবিখণ্ড হয়ে যাবে। কারণ বাশার পরবর্তী সিরিয়াকে এক সুতোয় গাঁথার মতো কোনো জাদুকর তখন মাঠে ছিল না। সবাই ভেবেছিল এবার শুরু হবে আসল গৃহযুদ্ধ। বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী একে অপরের মাংস ছিঁড়ে খাবে। কিন্তু চিত্রনাট্য লেখা হয়েছিল অন্য কোথাও। ধ্বংসস্তূপের ভেতর থেকে ফিনিক্স পাখির মতো উঠে এলেন একজন মানুষ, এক সময়কার বিদ্রোহী কমান্ডার আবু মোহাম্মদ আল জোলানি, যিনি নিজেকে বদলে হয়ে উঠলেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ছোট্ট ইদলিব থেকে উঠে এসে তিনি পুরো সিরিয়াকে এক করলেন, কিভাবে ইসরায়েল এবং আমেরিকার পাতা ফাঁদ ছিঁড়ে তিনি এসডিএফের হাত থেকে উদ্ধার করলেন সিরিয়ার প্রাণভোমরা তেল ও গ্যাস ক্ষেত্রগুলো, এবং কেন নেতানিয়াহুর শত চেষ্টা সত্ত্বেও আহমেদ শারা আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। চলুন ইতিহাসের এই অবিশ্বাস্য মোড় ঘোরানো গল্পটি শুরু করা যাক। আমাদের আজকের টপিক সিরিয়া। বাশার আল আসাদের পতনের পর কিভাবে মাত্র 1 বছরের মধ্যেই সিরিয়ার প্রেক্ষাপট সম্পূর্ণ বদলে গিয়েছে, এই বিষয়টা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য, তাহলেই আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। সিরিয়াকে বোঝার জন্য আহমেদ শারাকে বোঝা জরুরি। বিশ্ব তাকে চিনেছিল হায়াত তাহরির আল শাম বা এইচটিএসের প্রধান হিসেবে, কিন্তু দামেস্ক দখলের পর বিশ্ব দেখল এক ভিন্ন আহমেদ শারাকে। তিনি জানতেন বন্দুক দিয়ে ক্ষমতা দখল করা যায়, কিন্তু রাষ্ট্র চালানো যায় না। রাষ্ট্র চালাতে লাগে কৌশল এবং ক্ষমা। দামেস্ক বিজয়ের পর সবাই যখন রক্তবন্যার আশঙ্কা করছিল, শারা তখন ঘোষণা করলেন সাধারণ ক্ষমা। এটি ছিল তার প্রথম মাস্টার স্ট্রোক। তিনি তার পুরনো কট্টরপন্থী ইমেজ ঝেড়ে ফেলে নিজেকে একজন আধুনিক মুসলিম শাসক হিসেবে উপস্থাপন করলেন। তিনি শুধু নাম বদলাননি, বদলে ফেললেন নিজের কর্মপদ্ধতিও। পশ্চিমা বিশ্ব এবং আরব দেশগুলো অবাক হয়ে দেখল ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে একজন মানুষ কথা বলছেন স্থিতিশীলতা, অর্থনীতি এবং পুনর্গঠন নিয়ে। যেখানে লিবিয়াতে গাদাফির পতনের পর ডজন ডজন গোষ্ঠী দেশটিকে ভাগ করে নিয়েছিল, সেখানে আহমেদ শারা মাত্র কয়েক মাসের ব্যবধানে সিরিয়ার প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। এটি কোনো সাধারণ ঘটনা ছিল না, এটি ছিল এক গভীর রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। সিরিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এর জাতিগত এবং ধর্মীয় বিভাজন। আসাদ সরকার ছিল মূলত আলাউদ সম্প্রদায়ের উপর নির্ভরশীল। আসাদের পতনের পর আলাউতরা ভেবেছিল তাদের উপর নেমে আসবে গণহত্যার খড়গ। কিন্তু আহমেদ শারা এখানে দেখালেন তার দ্বিতীয় গুণ, অন্তর্ভুক্তি। তিনি লাতাকিয়া এবং তার্তুসে গেলেন, আলাউত নেতাদের সাথে বৈঠক করলেন এবং তাদের নিরাপত্তার গ্যারান্টি দিলেন। তিনি বোঝালেন এই সিরিয়া সবার, প্রতিশোধ নয়, পুনর্গঠনই তার লক্ষ্য। অন্যদিকে দক্ষিণে ছিল দ্রুজ সম্প্রদায়, সুয়াইদা প্রদেশে যারা দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছিল। আহমেদ শারা সেখানেও শক্তি প্রয়োগের বদলে আলোচনার পথ বেছে নিলেন। তাদের অভাব অভিযোগ শুনলেন এবং সমস্যার সমাধান করলেন। আজকের সিরিয়ায় আপনি যদি তাকান, দেখবেন এক অবিশ্বাস্য চিত্র। যেই সুন্নি, শিয়া, আলাউত এবং দ্রুজরা একে অপরের শত্রু ছিল, তারা আজ আহমেদ শারার পতাকার নিচে এক হয়েছে। এই ঐক্যই তাকে বিশ্বনেতাদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। সম্প্রতি এসডিএফের বিরুদ্ধে সিরিয়ান বর্তমান সরকার ব্যাপক সফলতা অর্জন করেছে। উত্তর পূর্বাঞ্চলের বিশাল এলাকা সিরিয়ান সরকার মাত্র 2 দিনের ব্যবধানেই দখল করেছে। এর মধ্যে ফোরাত নদী এবং উত্তর পূর্বের গুরুত্বপূর্ণ তেল গ্যাস ক্ষেত্র রয়েছে। কিন্তু ঐক্য দিয়ে তো আর পেট ভরে না, রাষ্ট্র চালাতে লাগে অর্থ। আর সিরিয়ার অর্থের চাবিকাঠি, অর্থাৎ তেল, গ্যাস এবং বিদ্যুৎ, ছিল আমেরিকার সমর্থনপুষ্ট কুর্দি বাহিনী বা এসডিএফের দখলে। ফোরাত নদীর পূর্বের এই অঞ্চলটি ছিল সিরিয়ার অর্থনীতির হৃৎপিণ্ড। অনেকেই ভেবেছিল আহমেদ শারা হয়তো এসডিএফের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বেন এবং আমেরিকা সেখানে হস্তক্ষেপ করবে। কিন্তু এখানেও শারা খেললেন এক দীর্ঘমেয়াদী দাবা। তিনি জানতেন আমেরিকা অনন্তকাল সিরিয়ায় থাকবে না।
তিনি একদিকে তুরস্কের সাথে সম্পর্ক উন্নয়ন করলেন, যা কুর্দিদের ওপর চাপ সৃষ্টি করল। অন্যদিকে তিনি কুর্দিদের বোঝালেন আমেরিকার ওপর ভরসা করা মানে বালির বাঁধে ঘর বাঁধা। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। সাম্প্রতিক সময়ে এসডিএফের বিরুদ্ধে সিরিয়ান সরকারের কৌশলগত বিজয় এবং পরবর্তীতে শান্তি স্থাপন সিরিয়ার অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। তেলক্ষেত্রগুলো আজ দামেস্কের নিয়ন্ত্রণে। এর ফলাফল কি? বছরের পর বছর অন্ধকারে থাকা সিরিয়ার শহরগুলোতে আজ বিদ্যুৎ জ্বলছে, গ্যাস ফিল্ডগুলো চালু হয়েছে, কলকারখানাগুলো সচল হচ্ছে। এসডিএফের সাথে এই সমঝোতা এবং সম্পদ পুনরুদ্ধার সিরিয়াকে পরনির্ভরশীলতা থেকে বের করে এনেছে। এটি ছিল আহমেদ শারার সবচেয়ে বড় অর্থনৈতিক এবং সামরিক বিজয়। এই সবের মধ্যে ইসরায়েল খুব বড় একটা সত্যি। ইসরায়েল তার সাধ্যমতো সব কিছুই চেষ্টা করেছে কীভাবে একটি বিভক্ত সিরিয়া প্রতিষ্ঠা করা যায়। বেঞ্জামিন নেতানিয়াহু আসাদ সরকারের পতনের পরপরই গোলান হাইটসের খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলো ইসরায়েলি সৈন্য প্রেরণ করে দখল করে ফেলেছিল। তাদের লক্ষ্য ছিল আরও বিশাল, সম্ভবত আরও সিরিয়ান ভূখণ্ডকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার প্ল্যান তাদের ছিল। তবে এই উত্থানের পথে সবচেয়ে বড় বাধা ছিল প্রতিবেশী ইসরায়েল। তেল আবিব এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিষ্কার টার্গেট ছিল সিরিয়াকে টুকরো টুকরো করে রাখা। একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ সিরিয়া ইসরায়েলের জন্য সবসময়ই ভয়ের কারণ। গত এক বছরে ইসরায়েল তার সর্বোচ্চ চেষ্টা করেছে আহমেদ শারাকে থামানোর জন্য। দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের আশেপাশে বিমান হামলা, গুপ্ত হত্যার চেষ্টা, কি করেনি তারা? মোসাদের ব্লু প্রিন্ট ছিল সিরিয়াকে লেবাননের মতো একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। কিন্তু আহমেদ শারা এই সব কিছুর মোকাবিলা করেছেন ঠান্ডা মাথায়। তিনি ইসরায়েলের উস্কানিতে পা দিয়ে বড় কোনো যুদ্ধে জড়াননি, বরং নিজের ঘর গুছিয়েছেন। তিনি জানেন, ঘর শক্তিশালী হলে শত্রু এমনিতেই পিছু হটবে। ইসরায়েলের বিমান হামলা হয়তো কিছু বিল্ডিং ধ্বংস করেছে, কিন্তু আহমেদ শারার জনপ্রিয়তায় চির ধরাতে পারেনি। বরং এই হামলাগুলো সিরিয়ার মানুষকে তাদের নতুন নেতার পেছনে আরও শক্তভাবে ঐক্যবদ্ধ করেছে। নেতানিয়াহুর ডিভাইড অ্যান্ড রুল পলিসি আহমেদ শারার কৌশলের কাছে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আজকের বাস্তবতা হল, যেই রাশিয়া একসময় আসাদের মিত্র ছিল, তারাও আহমেদ শারাকে মেনে নিয়েছে। আমেরিকা মেনে নিয়েছে স্থিতিশীলতার স্বার্থে, আর আরব বিশ্ব তাকে বরণ করে নিয়েছে নিজেদের ভাই হিসেবে। ধ্বংসস্তূপ থেকে একটি দেশকে তুলে এনে সব বিভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড় করানো, এটা কোনো সাধারণ কাজ ছিল না। এটা ছিল মিডল ইস্টের গেম অফ থ্রোনস, আর এই গেমের বিজয়ী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরিয়া এখন আর গৃহযুদ্ধের দেশ নয়, সিরিয়া এখন ঘুরে দাঁড়ানোর গল্প। আমার কন্টেন্টটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা মন্তব্য করতে পারেন, এবং কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদের কোনো অভিমত যদি থাকে, কোনো অনুরোধ যদি থাকে, সেটাও আপনারা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।